টাইগার দেন। 13 পেজের মধ্যে বাসর রাতের ভিডিও, কিন্তু বাসর রাতে আমি নাই। ওই হিজাবের পরে জানেন না কত ব্র্যান্ড আমার কাছ থেকে সরে গেছে। বারিশা হক, কি দিবেন কি নিবেন? তাকে বলবো ভেতর থেকে ভালো মানুষ হন। একটা নারী মানে এতটা হতে পারে না। আমার জীবনে বিয়ে 3টি। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমরশিত, এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত একজন মানুষ, বর্ষা চৌধুরী। আজ তার সম্পর্কে অনেক কিছু জানবো, যেগুলো আপনারা এখন পর্যন্ত হয়তো অনেক কিছুই জানেন না। স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনি সুইসাইড করার একটা ভিডিও ছেড়েছেন। কেন এই অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল? ভিডিও না, ওটা লাইভ ছিল। আচ্ছা, সেটা কেন করা হয়েছিল? হয় কি যে পুরো পৃথিবীর মানুষ, আপনি খেয়াল করে দেখবেন 2021 থেকে 22 থেকে যখন আমি কাজ করি সোশ্যাল মিডিয়ায়, সবার ভালোবাসা পেয়েছি। মেয়েরা আমাকে আইডল বলেছে, আইকন বলেছে। সেই আমিটাকে যখন একটা চক্র মিলে দুর্গন্ধ ছড়াচ্ছে, ধিক্কার দেওয়াচ্ছে, বয়কট করাচ্ছে, তখন কি খুব স্বাভাবিক না বেঁচে থাকার ইচ্ছেটা কি আসলে থাকে? সোশ্যাল মিডিয়াতে এই পুরো ঘটনাটার পর একটা জিনিস অনেক বেশি ভাইরাল হতে থাকলো। অনেকে বলা শুরু করলো যে পুরো ব্যাপারটা একটা সাজানো মিথ্যে নাটক ছিল। এটা আসলে কেন তারা মনে করছে, বা অনেকে বলছে যে পুরোটাই একটা ইচ্ছে করে করা, কারণ হাইপে থাকার জন্য। না, দেখেন, সবকিছু দিয়ে হাইপে থাকা যায়, ভাইরাল হওয়ার জন্য সব করা যায়, আত্মহত্যা না। এবং সেদিন কিন্তু আমি মুগদা মেডিকেলে ছিলাম। মুগদা মেডিকেলে ছিলাম, ডক্টরের প্রেসক্রিপশন সার্টিফিকেট সব আছে, এবং আমার যিনি সাইকিয়াট্রিস্ট, আমার সুইসাইডাল অ্যাটেম্প কিন্তু মানে এখনো আছে। আচ্ছা, একটা জিনিস আপু আমরা অনেক সময় শুনে থাকি বা দেখে থাকি, আবার দর্শকেরাও অনেকে কমেন্ট করেছে যে যারা আসলে আত্মহত্যা করতে চায় তারা কাউকে না বলে না জানিয়ে হুট করে চলে যেতে চায়, কিন্তু না, সেক্ষেত্রে লাইভে কেন? আমার লাইভের হওয়ার কারণ ছিল যে আমার আত্মহত্যার পিছনে যে কারণগুলো, কারা দায়ী, সেই দায়ীদের নাম কিন্তু লেখা ছিল। যে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, চিৎকার করে কেঁদে কেঁদে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার মৃত্যুর জন্য দায়ী উমুক উমুক উমুক, নামগুলো লেখা ছিল। মানে এটা কি তাদেরকে আপনি কষ্ট দিতে চান বা ফাঁসাতে চান? এই জন্যই তাদের জন্যই তো আমি বাঁচতে পারছি না। স্টিল নাও আমি কিন্তু ডিপ্রেসড, স্টিল নাও আমি বাঁচার চেষ্টা করছি। আপনি শুরুতে একটা কথা বললেন যে আপনার কাজগুলো কোনো একটা দুষ্ট চক্র নিয়ে নিচ্ছে, বা সবকিছু আপনার মানে আপনার কাজ না, মানে মানহানি। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় হচ্ছে তার সম্মান। সেই সম্মানটা যদি ধিক্কারে পরিণত হয়, সেই মানুষটার বেঁচে থাকার অধিকার কি আদৌ সেই মানুষটা ফিল করে থাকে? কয়জন আপনার সাথে এমন করছে বা কারা করছে, একটু আমাদেরকে যদি আপনি নাম বলেন। এখানে হচ্ছে যিনি আমাকে বউ হিসেবে দাবি করছে, টাকার জন্যই ও মূলত শুরু করেছে, এবং ওর পরে ওর সাথে যুক্ত হয়েছে আমার এক্স রাসেল মিয়া, যাকে আমি এখন পর্যন্ত ডিভোর্স দেই নাই। আচ্ছা, মামলা আদালতে আছে, বিজ্ঞ আদালত বুঝবে, বিচার বিভাগ বুঝবে, বিচার বিভাগের হাতে আমি তুলে দিয়েছি। ওকে, জায়গা আরো অনেক আলোচনা হবে, অনেক আড্ডা হবে। আমরা একটা গেম সেগমেন্টে চলে যেতেছি। আমাদের আয়োজন ছিল অনেকগুলো গেম সেগমেন্ট রয়েছে। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য বক্সে। গেস দ্য বক্স, আপনার সামনে একটা বক্স আছে, বক্সের ভিতরে হাত দিয়ে আপনাকে একটা করে জিনিস বের করতে হবে আর গেস করতে হবে জিনিসটা কি। এই যে আপনার ঠিক সামনে বক্স, হাত দিলেই পাবেন। আরেকটু সামনে, এই যে পেয়ে গেছেন। এবার ঠিক সাইডে হাত দিতে হবে। সাপ টাপ নাই তো? না না, সাপটা আমি কিন্তু সাপকে খুব ভয় পাই। আচ্ছা, যেটা ভয় পায় মানুষ সেটা নিয়ে বলতে হয় না, তাহলে আপনার দুশমনরা আপনার গায়ের উপর সাপ ছেড়ে দিতে পারে। আল্লাহ, না না, তাহলে কেমনে হবে? ধরবো? হ্যাঁ, বের করেন। আল্লাহ, কি সব জিনিস! উঠান, আইটু উপরে উঠান, উঠান উঠান উঠান, আইটু উপরে নেন। 2 হাত দিয়ে ধরি? হ্যাঁ, আইটু উঁচুতে উঠাতে হবে। দাঁড়ান। বলেন এটা কি? টাইগার। দেন। টাইগার? আরে আপনি দেখবেন একটু পরে, আগে আমাকে এটা দেন। নেন, আরেকটা নেন। নাকি বিড়াল? আরে আগে আপনি আরেকটা নেন, এটা শেষ। না দাদা, আমি একটু ছাড়তে হবে। হবে। না দেখি দেখি, ছাড়তে হবে, কারণ আমি কিন্তু বিল্লু পালি। হ্যাঁ, এটা একবার নেওয়ার পর আরেকটা নেওয়া যাবে না। নেন, আরেকবার নেন, আরেকটা নেন। এইটা কি? আইটু উঁচুতে উঠাতে হবে আপু।
আর একটু উঁচুতে। হ্যাঁ, নাহলে ক্যামেরায় পাচ্ছে না। এটা এটা দাঁড়ান, একটু গেস করি। এটা কি? আমি এটা কি? কনফিউজ একটু, ওয়েট, জাস্ট গিভ মি সেকেন্ড। আই থিঙ্ক এটা ঘোড়া ওকে, দেন। নাকি না? একবার বলার পর আরেকবার গেস করতে পারবে না, দিয়ে দিতে হবে এটা। আরেকটা নেন। কয়টা করবে এভাবে? 5টা, 2টো মাত্র নিয়েছেন, আরো 3টা নিতে হবে। মনে হচ্ছে আমি একটা অন্ধ। আল্লাহ, এটা কি বলেন? এটা মুরগি। মুরগি। দেন। এটা কনফার্ম মুরগি। এটা কনফার্ম। দুইটা পা। আচ্ছা, আমি নিয়ে নিব এখন। হ্যাঁ, এটা মুরগি। আরেকটা নেন। আর কয়টা? এটার আরো পর আছে। আরো একটা নিতে হবে। এটা কি বলেন? লেজ, শিং, জলহস্তি। এটা জলহস্তি। আচ্ছা, আরেকটা নিতে হবে। শেষা না? এই যে এবার যেটা নিবেন সেটাই শেষ। হ্যাঁ, সুন্দর একটা জিনিস। বলেন এটা কি? The cow is a domestic animal. ও বাবা, পুরো রচনাই বলে দিতে যাচ্ছেন। ঠিক আছে, এবার আপনি চোখ খুলতে পারেন। আল্লাহ, আপনি মোটামুটি সবগুলোই ঠিক বলেছেন, এটা বাদে। এটা কি? এটা কি? গন্ডার। ও শিট। ঠিক আছে, আমাদের গেস দ্য বক্স শেষ। আমরা আবার প্রশ্নে চলে যাচ্ছি। Oh my god. মুন্না খানের সাথে আপনার সম্পর্ক কি? ভালো বন্ধু, কো আর্টিস্ট, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার একটা দায়িত্বে আমি আছি, কোম্পানি এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে। আকাশ নিবিড়ের সাথে নাকি বলে আপনার বিয়ে হয়েছে, এই ঘটনা কতটুকু সত্য? এটা তো সবাই বলছে, সে নিজেও বলছে বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘরে আমি নাই, তার বোন আছে। আপনারা তো সবই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবং আমি যেটা বলেছি এটা এখন আদালতে চলে গেছে। আমি মানহানি মামলা করেছি, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি। সো এটা ইতোমধ্যে বিচার বিভাগ দেখবে, সমস্ত কিছু সাবমিশন করা হয়েছে। এবং আদালতে সে কোনো ধরনের নিকানামা দেখাতে পারে নাই। আচ্ছা, এবং আমার লয়ারও কিন্তু কিছুদিন আগে একটা প্রেসে ব্রিফিং দিয়েছে। আচ্ছা। তো সে আসলে বউ দাবি করছে বিকজ অফ টাকা। এবং এখন সে যে নেশাটায় নেমেছে সেটা হচ্ছে ভাইরাল। আপনার খেয়াল করে দেখবেন, তার যে বোন, সে বোনেরও একটা পেজ খুলেছে। আচ্ছা, এবং তারও পেজের মধ্যে বাসর রাতের ভিডিও, কিন্তু বাসর রাতে আমি নাই। আচ্ছা। তো এটার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে গেছে। তারপরে পেজগুলো? সেটা তো এখন 3 তারিখে হচ্ছে আমাদের আদেশ আসবে। আচ্ছা, তার মানে আর সে কি করেছে জানেন? কি করেছে? সে, আমি যেদিন মানহানি মামলা করি সেদিন সে 307 ধারার একটা মামলা করেছে, যেই মামলার ধারাটা হচ্ছে গলা চেপে মেরে ফেলা। আচ্ছা, কে কার গলা চেপে মেরে ফেলছে? আমি নাকি তার গলা চেপে মেরে ফেলতে চাইছি। আচ্ছা, তো এটা দেখে আদালত পাড়ায় সবাই হেসেছে। কেন? বিকজ এতদিন বলছে একটা, এখন নিজেকে সেভ করার জন্য সে মিথ্যা একটা মামলা দিয়ে দিল 307 ধারার। এবং সেটা তদন্তের জন্য সবুজবাগ থানায় আদালত দিয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আকাশ নিবিড়কে কেউ ইন্ধন যোগাচ্ছে? যোগাতেই পারে। আমার এক্স যারা আছে। আপনার এক্স যারা আছে, কতজন আছে? রাসেল মিয়াই তো, আরেকজন তো পৃথিবী থেকে চলেই গেছে। অনেকে বলে আপনার 5টা বিবাহ হয়েছে, কেউ বলে আপনার 6টা আমি বিবাহ হয়েছে। আমি আমার যদি 5টা 6টা বিয়ে হয়, আমি 5টা 6টা নিকানামা দেখতে চাই। আচ্ছা, আমরা তো এটাও বলতে পারি যে সালমান খান বিয়ে করে নাই, সালমান খান নিশ্চয়ই 100 জনের সাথে লিভিং এ আছে, তাই না? আবার এটাও বলতে পারি যে অমুকের এতগুলো বউ আছে, তুমুকের 70টা বউ আছে, 80টা বউ আছে, কিন্তু প্রমাণ করতে হবে আদালতে কাগজ দিয়ে। আমার জীবনের প্রথম স্বামী জারার বাবা, যাকে নিয়ে আমার কোনো অবজেকশন নাই, আমরা বোঝাপড়া হয় নাই, অফিসিয়ালি আমরা ডিভোর্স দিয়েছি, আমি দিয়েছি। এর মধ্যে রুমি রহমানের সঙ্গে পরিচয়, মানে, এবং ও বলল ওর সাথে আমার বিয়েটা, এটা বলবো না যে আমি জীবনের, মানে আমি রুমিকে মৃত্যুর আগে ভুলতে পারবো না।
তো রুমি বেঁচে থাকলে আজকে হয়তো বর্ষার দিকে সবাই এভাবে আঙুল তুলতে পারতো না। আচ্ছা। ও তো আমার বাবুর 38 দিনেই পৃথিবী থেকে চলে গেল, এটা সবাই দেখেছেন। এন্ড তারপর এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নিবে, এই আপনার জিনিসটা প্রথম ভেবেই husband- রাসেল মিয়াকে বিয়ে করা। আমি তো অফিসিয়ালি রাসেল মিয়াকে ডিভোর্স দেইনি। কেন? এটা যেহেতু মামলা চলমান, আমার আইনজীবী সময় মতো বুঝে তারপর এটা ডিভোর্স হবে। মানে ডিভোর্সে ঠিক কেন দিচ্ছেন না? কোন সমস্যার জন্য বা মামলার জন্য। এই মামলাটা কিসের? নারী নির্যাতনের যে মামলাটা, ও যে হ্যারাস করেছে, মারধর করেছে, টাকা দাবি করেছে, এটা তো আদালতে ইতোমধ্যে সমস্ত কিছু সাবমিশন হয়েছে এবং সে তো 17 দিন জেলও খেটেছে। ওইটা আদালতে বিচারাধীন আছে। সাধারণত ডিভোর্সের সাথে কি এটা সংযুক্ত? আপনি তো চাইলেই ডিভোর্স দিয়ে দিতে পারতেন না? না, নারী নির্যাতন এবং স্ত্রী, এটা আমার আইনজীবী ভালো বলতে পারবে। আমার আইনজীবী আমাকে বলেছে, আমি তো তখন থেকেই সেপারেট, স্টিল সেপারেট। আমার আইনজীবী বলেছে সময় হোক, আমি বলবো কখন তুমি ডিভোর্স দিবা। আচ্ছা, সেটা কি আপনি নিজে থেকে দিবেন না রাসেল মিয়া আপনাকে দিবে তখন আপনি নেবেন সেই সেপারেশনটা? আমার আইনজীবী যা ভালো মনে করে। ওকে, সেখানে আপনার কোনো সে নাই? আমিই দিব আমি, কিন্তু সময়ের অপেক্ষা। এই সময়টা কতদিনে শেষ হবে কি মনে হয়? আদৌ কি 1 বছরে শেষ হবে? এটা তো আদালতে চলে গেছে, ডেটের পর ডেট পরে বিচার বিভাগ বলতে পারবে। এই ডিভোর্সের পর বা এই ডিভোর্সের কবে হবে সেটা তো আসলে নির্ধারিত সময় নেই। জীবনের এই মুহূর্তে কি অন্য কোনো সঙ্গী বেছে নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? চাচ্ছি না। এই মুহূর্তে চাচ্ছেন না? না, এরপরে যদি আপনার ডিভোর্স হওয়ার পরে? আপাতত আর চাচ্ছি না। আই এম ফেড আপ। আমি আসলে জীবন থেকে কিছু জিনিস আমার শেখবার বাকি ছিল। ওই যে বলে না যে খুব কাছের মানুষই কিন্তু পিছন থেকে আপনাকে ঘায়েল করে। আচ্ছা। কেন করে? ওই কাছের মানুষটা সব জানে। আচ্ছা, তার মানে এরপরে আপনি ঠিক আর যেমন কখনোই বিয়ে করবেন না? আকাশ নিবিড় যেভাবে মিথ্যাচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে, বিকজ আকাশ নিবিড় জানে আমার বড় ভাই নাই। আকাশ নিবিড় জানে আমার হেল্প করার মতো, আমার হেল্পিং হ্যান্ডরা ছাড়া, আমার ড্রাইভার, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ম্যানেজার ছাড়া আসলে আমার লাইফে আর কেউ নাই। আমি হচ্ছে সবার গার্ডিয়ান। আমার বাবা একটা পাশ প্যারালাইজড, সিক, কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছে। আমার মা, আমার ছোট 2টা ভাই, আমার 2টো সন্তান, সবার গার্ডিয়ান আমি, কিন্তু আমার গার্ডিয়ান কেউ নাই। আচ্ছা, তার মানে আপনি সামনে আর কখনোই বিয়ে করবেন না? না। ওকে, আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না। আমরা অনেক আলোচনা করছি, আমরা আবারও একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। শুনতে পান আমার কথা? শোনা যাচ্ছে? আচ্ছা, আমি স্টার্ট করছি। পরকীয়া। মৌনতা। পরকীয়া। মহিলা। পরকীয়া। মনিকা। পরকীয়া। চল বেবি 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 চলছে, আমি কেমনে বুঝবো? ওকে, এটা স্কিপ। পরেরটা কুক কুক কু। কুক কুক কু। কুক কুক কু। আরে পেরে গেছেন, এটা হয়ে গেছে। মানে কুক 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 কু। আচ্ছা। মুন্না খান। মুন্না খান। মুন্না খান। প্রিয়তমা। মুন্না খান। মুন্না খান। মন চায়। মুন্না খান। মঞ্জলিকা। মুন্না খান। মুন্না খান। হ্যাঁ। মুন্না খান। হ্যাঁ। হাম্বা। হাম্বা। আম্মা। হাম্বা। আব্বা। হাম্বা। আবার হাম্বা। হাম্বা। হ্যাঁ, হয়ে গেছে। মধু। মধু। বন্ধু। মধু। মজনু। মধু। বন্ধু। মধু। মজনু। মধু। মধু। পারছি না। ওকে, স্কিপ। বুড়ি গঙ্গা। বুড়ি গঙ্গা। বুড়ি গঙ্গা। ফিশ। বুড়ি গঙ্গা। লাস্ট ওয়ান, অসামাজিক। আমি আজকে কিচ্ছু পারবো না, আমি শিওর। আচ্ছা, এটা শেষ। এমনি মাথা নাই, তার উপরে অসামাজিক। অসামাজিক। করল্লা ভাজি। অসামাজিক। অসামাজিক। সরি, অসামাজিক। অসামাজিক। পেরে গেছেন, খুলতে পারেন। খোলেন খোলেন, খুলে ফেলেন। অসামাজিক। খুলে ফেলেন। খুলে ফেলবো? হ্যাঁ। আপনি অনেকগুলোই পারেননি, যা গেস দেওয়ার শেষ। আবার প্রশ্নে চলে যাচ্ছি। ওকে। এবার আপু আপনাকে একটা টাস্ক দিতে চাই। আপনাকে গান গেয়ে টিকটক করে দেখাতে হবে। টিকটক? হ্যাঁ, মানে ওই যে নেচে নেচে, এই দুটো গানের মধ্যে যেটা আপনার পছন্দ। ওকে, কোনটা করবেন? এটাই। আচ্ছা, দেন, দুটোই আমাকে দিয়ে দেন। এবার হচ্ছে এই ক্যামেরায় তাকিয়ে গানটা গাইবেন এবং একটু নেচে দেখাবেন।
নাচতেও হবে? মানে ওই যে টিকটক করার সময় যেভাবে নাচে। আচ্ছা ঠিক আছে। আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই। আপনার কোনো বান্ধবী আছে নাকি শেফালি নামের? না না নেই। ওকে, খুব সুন্দর। আপু এবার একটু আসি ভিন্ন প্রসঙ্গে। অ্যাস্থেটিক সার্জারি অনেকেই ইদানিং করছে, আমিও করব। আপনিও করবেন। এটা মূলত কেন করা হচ্ছে, বা একটা কি ট্রেন্ড চলছে যে আপনারা সবাই অ্যাস্থেটিক সার্জারি করে এই জায়গাটা একটু লম্বা করে আমার যেটা ফেলছেন? হয়েছে যে এতদিন আমি করিনি, আমার প্রয়োজন হয়নি। এখন প্রয়োজন হয়েছে। এখন যেহেতু সামনে আমার সিনেমা, আমার নিজেকে প্রস্তুত করার জন্য কিছু জিনিস তো লাগবে, রাইট? সো নিজেকে প্রস্তুত করার জন্য, একটা সিনেমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এত এত লক্ষ কোটি টাকা লগ্নি করবে, নিশ্চয়ই সেটার শতভাগ আমাকে দিতে হবে। আচ্ছা। ওইটার জন্য হয়তো আমি লাইক ফিলার অ্যান্ড হয়তো চেক আর আন্ডার এজ এগুলোর কিছু একটা হয়তো করবো সুন। আচ্ছা, মানে প্রয়োজনে, এমন না এটা কন্টিনিউ থাকবে, হুম। সিনেমা শেষ অ্যান্ড দেন শেষ, শুটিং শেষ, তারপরে কি অ্যাস্থেটিক সার্জারি খুলে ফেলে দেওয়া যায়? খুলে ফেলে দেওয়া যায় না। এটা একটা টাইমিং থাকে যে এতদিন পর্যন্ত স্টে করবে, থাকে না? এটাকে পুনরায় আবার করার প্রয়োজন বোধ করছি না। আবার যদি মনে হয় যে ক্যারেক্টারের জন্য করতে হবে তখন, কারণ আমি এটা একদমই পছন্দ করি না। এবার আসি একটু ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে। অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো নিয়ে আসলে খানিকটা কামড়ি আপনাদের কে কোন ব্র্যান্ডে কাজ করতে পারবে। বনানী ভিত্তিক একটি ব্র্যান্ড, আমি সম্ভবত আপনি নামটা বুঝতেই পারছেন যে ব্র্যান্ডটার কথা বলছি। তারা বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কাজ করে, খুব হাই এন্ড একটা ব্র্যান্ড। তাদের সাথে আপনি একটা সময় কাজ করতেন এবং পরে আপনার সাথে আর তাদের কাজ হয়নি, বরং অন্য একজন প্রমোটার সেটা কন্টিনিউয়াসলি প্রমোট করছে বেশ ভালো একটা টাকায়। তাহলে সেই কাজটা আপনার হাত থেকে চলে গেল কেন, বা আপনি ছাড়লেন কেন? তিনি হয়তো আমার থেকে বেশি প্রেজেন্টেবল, তিনি আমার চাইতে বেশি, তার স্কিল হয়তো মনে করেছে ব্র্যান্ড, কিন্তু এর ভেতরেও একটা বড় সিন্ডিকেট আছে। কি সিন্ডিকেট? সে যেহেতু তার জীবনের যাত্রাটা শুরু হয়েছিল সেই ব্র্যান্ডের সাথে, এবং শুধু এই ব্র্যান্ড না, অনেকগুলো ব্র্যান্ডের ভিডিও, মানে অডিও রেকর্ড অ্যান্ড স্ক্রিনশট আমার কাছে আছে যে বর্ষা চৌধুরী থাকলে আমি থাকবো না। কে বলেছে এটা? বলেছে XYZ। আচ্ছা। মানুষ বুঝে নেবে। এবং এরকমও হয়েছে একটা অ্যাওয়ার্ড ফাংশনে, আগামীকাল অ্যাওয়ার্ড নমিনেট করে ফেলছে আমাকে ইনফ্লুয়েন্সার অফ দিস ইয়ার, অ্যান্ড তাকে করা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, বেস্ট ব্র্যান্ড প্রমোটার। এখন ব্র্যান্ড প্রমোটার আর ইনফ্লুয়েন্সার কিন্তু এক না, এক না, রাইট? তখন সেখানে সে বলছে যদি বর্ষা চৌধুরী এই অ্যাওয়ার্ডটা রিসিভ করে আমি নিব না। এবং সে অনেক ব্র্যান্ডের কাছে, মানে আপনি রিসিভ করলে সে নিবে না কেন, আর সে না নিলে না নিবে, অর্গানাইজার কি তখন আপনাকে পরিবর্তন করে ফেলেছে? অর্গানাইজার তখন আমাকে বলেছে যে উনি আমাকে অনেকগুলো স্পন্সর এনে দিচ্ছে, আব্বু আমাকে ক্ষমা করে দিয়েন। ওকে, কে এই অর্গানাইজার যার মধ্যে প্রফেশনালিজমের অভাব রয়েছে? এখন দেখেন টাকার কাছেই তো সব বিক্রি। আমি তো বললামই যে অ্যাওয়ার্ড বিক্রি হয় টাকাতে। আমি তো টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনি নাই, কিন্তু সে কিন্তু স্পন্সর দিয়ে অ্যাওয়ার্ডটা নিয়েছে। এখন ওই অর্গানাইজার কিন্তু দিন শেষে দায়বদ্ধ হচ্ছে ওর কাছে, ওকে অ্যাওয়ার্ডটা দিতেই হবে। কোন অ্যাওয়ার্ড ফাংশন ছিল এটা? এটা মোস্ট প্রবাবলি লাস্ট ইয়ারের কোন একটা অ্যাওয়ার্ড ছিল। মানে আপনাদের দুজনকে কখনো একসাথে এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে না? পাওয়া গেছে তো, আমার বার্থডেতে সে এসছে। আপনি ইনভাইট করেছেন? আমার বার্থডেতে সে এসছে। এটা কত বছর আগের কথা? ইভেন তো কিছুদিন আগে আমি যখন হসপিটালে ছিলাম, সে আমার হসপিটালে দেখতে এসেছে। ফর কাইন্ড ইনফরমেশন, দেখেন আপনি এখন অসুস্থ হয়েছেন আমি জানতে পেরেছি, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ওয়েল উইশার আমি আপনাকে দেখতে যাইতে পারি, রাইট? অবশ্যই পারেন। এবং ইনফর্ম করে যাব নিশ্চয়ই যে আপু আমি তোমাকে দেখতে আসছি, বাবু আমি আপনাকে দেখতে আসছি। সো সে যে এটা করেছে, একজন কোরিওগ্রাফার আমাকে কল দিয়েছে যে তোকে দেখতে আসবো। আমি জানতাম না তার সাথে সে আছে। আচ্ছা, কোরিওগ্রাফার আমার সাথে কমিউনিকেট করেছে, নট সে। সে হসপিটালে গিয়ে আমার সাথে কথা বলে সেটা আমাকে দেখতে গিয়েছে। দেখা একটা, দেখেন আমরা অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকের সাথে দেখা করি, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেই না, আচ্ছা, প্রয়োজন বোধ করি না। তাহলে একটা মানুষকে আপনি হসপিটালে দেখতে গিয়েছেন, সেটারও যখন আপনি ভিডিও করে ছাড়ছেন, সেটাকে আপনি আমরা কিভাবে দেখব? ব্যাপারে যুক্তি আছে, আপনার কথায় যুক্তি আছে। এটাকে কিভাবে দেখা হয়? সাধারণত কিছু জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে দিতে পছন্দ করি না। হ্যাঁ, তো তিনি আমাকে হসপিটালে দেখতে গিয়েছে, তিনি সেটা ভিডিও টিডিও করে আবার ছেড়েছে। তিনি আমাকে দেখতে গিয়েছে, ভালো কথা। আমার কলিগ, কো আর্টিস্ট আমাকে দেখতে যাবে, আমার খারাপ সময়ে পাশে দাঁড়াবে, বা আমি তার খারাপ সময়ে পাশে দাঁড়াবো। আমি কেন সেটা ভিডিও করে সেটা আমি প্রকাশ্যে ফেসবুকে দিতে যাব? কেন? আচ্ছা,
তখন আমি অবজেকশন জানাইছি, অ্যান্ড এরপর থেকে দ্বন্দ্বটা আরো বেড়েছে। ওকে আপু, এবার একটু কঠিন প্রশ্নের দিকে যেতে চাই। সব প্রশ্নই কঠিন ছিল, বাট আমার কাছে সহজ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আশা করছি আপনার কাছে সহজ থাকবে। আপনি ইনশাআল্লাহ। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, তাই আপনি পর্দা করছেন। এবং না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে বলতে আমি রিয়েলাইজ করেছি যে আমার আসলে গুটিয়ে যাওয়া উচিত। ওই হিজাবের পরে জানেন না কত ব্র্যান্ড আমার কাছ থেকে সরে গেছে, আচ্ছা কত ব্র্যান্ড আমাকে নেয় নাই। আচ্ছা। সো এখন যেটা হয়েছে যে কাজের খাতিরে, এই যে এখন যেমন শোতে এসেছি, কাজের খাতিরে আমি এখন আমাকেই করছি, এবং জাতির কাছে, সবার কাছে আমার এই একটাই ভুল জীবনে, আমি এই ভুলের জন্য সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। অনেকেই কমেন্টও করেছে ভাবে যে 5 কোটি দিলেও হিজাব খুলবেন না, কিন্তু হয়তো 6 কোটি পেয়ে গেছেন তাই হিজাবটা খুলেছেন। 6 কোটি না পেলেও হয়তো মানে 6 মিলিয়ন অথবা বিলিয়নের চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে। ভালোবাসা পেয়ে আপনি হিসাব খুলেছেন তার মানে? হইতে পারে। আপনি একবার বলেছিলেন যে বারিশা হক আপনার সব কাজ খেয়ে দিচ্ছে, এই জন্য আপনি পাচ্ছেন না। কিভাবে বারিশা হক আপনার সব কাজ খেয়ে দিচ্ছে? বর্ষা চৌধুরী কাজ করলে আমি করব না? তো সেটা তো আসলে তার উপরে না, সে তারটা বলেছে যে হ্যাঁ সে কাজ করলে আমি করব না, কিন্তু সেটা আপনার কাজে কিভাবে সমস্যা হচ্ছে? ওই যে বললাম, স্পন্সরশিপ দিয়ে যখন বলা হয় আগামীকাল অ্যাওয়ার্ড, আজকে যদি বলা হয় যে আপনাকে অ্যাওয়ার্ড দিলে বা ওকে অ্যাওয়ার্ড দিলে আমাকে দেয়া যাবে না এবং আমার স্পন্সরের সমস্ত টাকা ফেরত দেন, তখন অর্গানাইজার তো দায়বদ্ধ। আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি যে কাজের ক্ষেত্রে, অ্যাওয়ার্ডের না, কাজ খেয়ে দিচ্ছে কিভাবে? ওই যে তার সাথে যাদের এগ্রিমেন্ট আছে, এখন যাদের সাথে তার এগ্রিমেন্ট আছে তাদেরকে যদি বলে আপনার সাথে কিন্তু আমার 1 বছরের চুক্তি আছে, বাই ডিড বাই পেপারস, আপনি একে নিয়ে কাজ করতে পারবেন না, তখন ব্র্যান্ড দায়বদ্ধ। কোন ব্র্যান্ডের সাথে এমনটা হয়েছে? অনেকগুলো। আচ্ছা, লটস অফ ব্র্যান্ড। একটা দুটো নাম নিতে যাচ্ছি না। ঠিক আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আরেকটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট গিভ এন্ড টেকে। আপু, গিভ এন্ড টেক, আমি আপনাকে একজনের করে নাম বলবো, নাম শোনার পর তাকে একটা গুণ দিতে হবে এবং তার কাছ থেকে একটা গুণ নিতে হবে। ওকে। প্রথম নাম বারিশা হক, কি দিবেন কি নিবেন? তাকে বলবো ভেতর থেকে ভালো মানুষ হন, এই গুণটা দিবেন। ভেতর থেকে ভালো মানুষ হন, আর সত্যতা, স্বচ্ছতা। একটা গুণ দিতে পারবেন জাস্ট? তাইলে বলবো হচ্ছে তাকে সত্য যাচাই না করে কথা বলতে না। আপু, গুণ দিতে হবে। গুণ? হ্যাঁ, এই তো সত্য থাকা, স্বচ্ছতা, সত্যবাদিতা। আর কি নিবেন? কিছু না। একটা কিছু নিতে হবে। মাফ চাই। কিছু না কিছু নিতে হবে। নো, আমার তার কাছ থেকে নেওয়ার কিছু নাই। সঞ্জিদা, কি নিবেন কি দিবেন? বিহেভিয়ার। আর কি দিবেন? আমার আসলে ওকে দেওয়ার মতো কিছু নাই। কিছু না কিছু দিতে হবে। ভালোবাসা। ভালোবাসা দেয়া যাবে না, কোনো গুণ দিতে হবে। গুণ? আমার তো কোনো গুণই নাই। একটা কিছু দিতে হবে। না, সঞ্জিদাকে দেওয়ার মতো আমার গুণ নাই, ও নিজে অনেক গুণী মাশাআল্লাহ। রুবায়েত ফাতেমা তনি, কি দিবেন কি নিবেন? যাচাই বাছাই করে কথা বলা, এই গুণটা। আর কি নিবেন? তার মানে হয় না যে শক্ত মানসিকতার যেই অভ্যাসটা এবং টোনটা, লাউড টোনটা, যে হু কেয়ার। উপবিশ্বাস, কি দিবেন কি নিবেন? আল্লাহ, দিদিকে আমি কি দিব? আমার কাছে কি দেয়ার আছে? কিছু দিতে হবে, কিছু নিতে হবে। দিদির কাছ থেকে নিব এখন ট্রান্সফরমেশনটা। আগে নেয়াটা বলি, সে যে ট্রান্সফরমেশন হয়ে আসতেছে মাশাআল্লাহ, শি লুকস ভেরি প্রিটি, এটা তার কাছ থেকে নিব। আর দিব হচ্ছে যে দিদি মানে ইমোশনাল হওয়া যাবে না। ওকে, ইমোশনাল যেন না হয় সেই গুণটা দিবেন। পরিমণি, কি দিবেন কি নিবেন? ও তো আমার আইডল। আচ্ছা, ও আমার হয় না, আমার ভেতরের শক্তি। আচ্ছা, কি দিবেন? ওকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। কিছু না কিছু দিতে হবে। কি দিব? একটা শাড়ি দিব না? না, গুণ দিতে হবে। আমার গুণ কি আছে? আমি পরীকে গুণ দিব? এটা হইলো? বুবুকে গুণ দেওয়ার মতো সেই গুণ কি আমার আছে? কোন গুণ নিবেন তাহলে আপনি? যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় সুন্দর করে সময় মতো জবাব দেয়া। মুন্না খান, কি দিবেন কি নিবেন? এবার কিছু দিতে হবে। আপনি স্বার্থপর, খালি নেন, কাউকে কিছু দেন না। মুন্নাকে দিব হচ্ছে ওর লাইফস্টাইল,
ওটা দিবেন? লাইফস্টাইল চেঞ্জিংটা আচ্ছা, চেঞ্জ করে দিবেন লাইফস্টাইল। আর কি নিবেন? নিব হচ্ছে ওর কাছ থেকে সবকিছু পজিটিভিটি, যে বিহেভিয়ারটা, এটা নিব। ওকে, আমাদের গেম সেগমেন্ট শেষ, আবার প্রশ্নে চলে আসছি। আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে আসি। সঙ্গীত শিল্পী মাহমুদ সানিকে বিয়ে করার জন্য আপনি নাকি বলে অফার করেছিলেন, সে রাজি না হওয়ার কারণে নাকি আপনি তার পেজ উধাও করে দিয়েছেন। পেজ উধাও করে দেওয়ার শক্তি আমার আছে? অবশ্যই, আপনি যে কোনো সাইবার সিকিউরিটির আন্ডারে যে উধাও করে দিতে পারেন, তাই? আইটি মানুষের কাছে হেল্প নিয়ে। আচ্ছা, সে তো নিজেকে অনেক কিছু দাবি করে, তাহলে সে কেন আমারটা করছে না? তাই না? মানে আপনারটা আপনি যাকে বলছেন যে পাল্টা করে দিতে, তাহলে হ্যাঁ, করে দেখ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করছি যে আপনাকে সে পাল্টা খেয়ে দিচ্ছে কিনা। আচ্ছা, অনেকেই বলে যে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য আপনি জীবন নিয়ে নানা ধরনের নাটক করেন। আপনার জীবনে নাটক করার কারণ কি? আমার জীবনটাই আসলে একটা সিনেমা, একটা না কয়েকটা সিনেমা। কয়েকটা সিনেমা। যেই মেয়ের ছোট থেকে এখন পর্যন্ত টিকেই আছি মানসিক শক্তি দিয়ে, এবং সেই ছোট্ট আমি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে পরবর্তীতে টিল নাও, স্বাভাবিক না? আপনার সমবয়সী যারা আছে তাদের মধ্যে আপনার বন্ধুকে? আমার আসলে মেয়ে বন্ধু নাই কোনো, আমি মিশি না কারোর সাথে খুব আপনি একটা, মেয়েদের সাথে মিশেন না? কাজ ছাড়া খুব একটা মিশি না, ছেলে কারণ বন্ধু? মেয়েরাই মেয়েদের সবচাইতে বেশি ক্ষতি করে। ছেলে বন্ধু? মুন্না আচ্ছা, ছেলে বন্ধুরা কখনো মেয়েদের ক্ষতি করে না? করলো তো, কে করলো? আকাশ নিবিড়। সে আপনার বন্ধু ছিল? তাই তো ছিল, সেই সময় তো বন্ধু হয়ে এসেছিল। আপনি বলেছিলেন একদম শুরুতে যে সে আপনার ব্যাগটাকে একটু এগিয়ে দিত। বন্ধুত্বই তো, বন্ধুত্ব। বন্ধু তুই এটা কর, বন্ধু তুই ওটা কর, এটা কর, আদালতে যা, এইটা কর, সেটা কর, কাগজপত্র পেমেন্ট করা, এই করা, সেই করা। ওকে, আমরা আবারও একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট পিকা কমেন্টে। আপু, পিকা কমেন্ট একটা বলে অনেকগুলো কমেন্ট আছে, এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যানরা আপনাকে কমেন্ট করেছে। একটা করে কমেন্ট নেবেন, পড়বেন এবং দর্শকদের উদ্দেশ্যে তার উত্তর দিবেন। ওকে, বিসমিল্লাহ। বাচ্চার দিকে তাকিয়ে হলেও বিয়ে করা বন্ধ করো প্রিয়, ফারহানা চৌধুরী। প্রথমত, আমার জীবনে বিয়ে 3টি। প্রথম সেপারেশন, বনাবনি হয়নি, যাকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আমার জারার বাবা। পরবর্তীতে রুমি রহমান, যিনি পৃথিবী থেকে চলে গেছেন আমার ছেলেকে 38 দিনের রেখে। তারপর রাসেল মিয়া, যিনি একদমই স্পষ্ট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এতিম হয়ে এতিমের দায়িত্ব নিতে চেয়েছিলেন বলেই তাকে বিশ্বাস করে বিয়ে করা, আমার জন্য না, আমার বাচ্চার, আমার ছোট্ট জায়ানের বাবা হবে বলে কথা দিয়েছিল বলেই কিন্তু তাকে বিয়ে করা। তো সেখান থেকে বলবো, আপনাদের যে ভ্রান্ত ধারণা, এটা বন্ধ করবেন। আমার জীবনে শত শত লাখ লাখ বিয়ে না, একটা নারী মানে এতটা হতে পারে না। আমার জীবনে বিয়ে 3টির নিকানামা থেকে শুরু করে বাকি 2টির রুমি ডেথ সার্টিফিকেট অ্যান্ড আমার প্রথম হাজব্যান্ডের সঙ্গে আমি যে তাকে ডিভোর্স দিয়েছি সেটার পেপার, সমস্ত কিছু আমার কাছে আছে। আপনারা চিলে কান নিয়ে গেছে কারো কথা শুনে প্লিজ আমাকে এইভাবে অ্যাটলিস্ট জাজ করবেন না, আমি মানসিকভাবে নিতে পারি না আসলে। ওকে আপু, পরেরটা। আর কয়টা বিয়ে করলে আপনি ক্ষান্ত হবেন, এবার বিবাহ বাণিজ্য বাদ দেন। কাজী মাসুদ ভাই, বাণিজ্য সেটা যেটা হচ্ছে ধরেন বিয়ে করে লক্ষ লক্ষ টাকা কাবিন দিয়ে সেই কাবিনের টাকা নেয়া। আপনারা কেউ কি আজ পর্যন্ত বলতে পারবেন যে আমার প্রথম স্বামী আমার জারার বাবার কাছ থেকে আমি আজ পর্যন্ত একটা পয়সা নিয়েছি? কেউ বলতে পারবেন না। কখনো শুনেছেন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কোনো ধরনের অবজেকশন? আমার না। তিনি আমার জারামণির না খরচ দেয়, না কোনো কিছু দেয়, এবং তিনি এখনও আমাকে, আমার বিশ্বাস তিনি আমাকে সম্মান করে। তার সাথে আমার বনাবনি হয়নি, আমি তাকে ডিভোর্স দিয়েছি আমি নিজে দিয়েছি। কোনো ধরনের কাবিনের টাকাও আমি তার কাছে চাইনি। দ্বিতীয় আসেন আমার প্রয়াত স্বামী রুমি রহমান, সে পৃথিবী থেকে চলে গেছে, তার সাথেও আমার টাকা পয়সার লেনদেন না। তারপর আসেন রাসেল মিয়া, যার সঙ্গে এখনও আমার ডিভোর্স হয়নি। তাহলে আপনাদের যে অভিযোগ আমি কাবিন ব্যবসা করি বা যে বিবাহ ব্যবসা, বাণিজ্য তো তখন হয় যখন টাকা আসে,
কোথায় পেলেন টাকা? কার থেকে নিলাম আমি টাকা? প্রশ্ন আমি আপনাদেরই করলাম, প্লিজ উত্তরটা কমেন্ট সেকশনে দিবেন। ওকে, পরেরটা আপু। সব তো বিয়ে নিয়ে। আরো ব্র্যান্ড প্রমোটার আছে, কই তাদের নিয়ে তো এরকম স্ক্যান্ডাল ছড়ায় না, তোমাকে নিয়ে কেন এত? কারণ তুমি পুরুষ ঘেঁষা, পুরুষ সঙ্গ ছাড়া থাকতে পারো না। হিজাব পরার পর অতিরিক্ত বাড়াবাড়ি করেছিলে, এটা আল্লাহর গজব এবং নোরামি। বাদ দাও, সম্মান এমনিতেই আসবে। মেঘলা আকাশ। আপু, পুরুষ ঘেঁষাঘেঁষি বলতে কি বোঝাচ্ছেন জানি না, কারণ আমি সেই ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, এবং আমার কোয়ার্টিস্ট হয়ে, আমার গানের কোয়ার্টিস্ট হয়ে একজন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত, তাকেও আপনারা আমার স্বামী বানিয়েছেন। আমার মেকআপ আর্টিস্ট, আমার স্টাইলিং যিনি করে, তাদেরকেও বলেছেন। আমার কিছু ব্র্যান্ড ওনারদের সাথেও বলেছেন। তো আমার তো ভাই কাজের খাতিরে তাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা করতে হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। সেখানে গা ঘাসাঘাসি কোথায় দেখলেন আমি জানি না। এবং তার পরবর্তীতে কথাটা ছিল যে হিজাব, সেটার জন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি এবং প্রকাশ্যে আমি পুরো পৃথিবীর কাছে ইতোমধ্যে প্রেস করে ক্ষমা চেয়েছি। আশা করছি আপনার উত্তর পেয়ে গেছেন এবং বুঝতে পারবেন আমার কথাগুলো। পরেরটা আপু, এখানে কি লেখা আছে? এসব বাচ্চাদের চিন্তা করলে আপনি এত নাটক কেন করেন? যাই করেছেন পর্দা নিয়ে আপনি পুরো মেয়ে জাতিকে অপমান করেছেন, এই জন্য তৈরি থাকেন। মেহেদি আর্ট, সুমা। পর্দা নিয়ে আমি কোনো নাটক করিনি। সেই সময় আমি ভীষণ ট্রমাটাইজ ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি এভাবেই হয়তো ভালো থাকব, কিন্তু জীবিকা নির্বাহের জন্য এবং সময় আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি সবসময় যদি মাথার ওপর সেই হিজাবটা, স্কার্ফটা রাখি, সেটাকে কন্টিনিউ করা যাবে না এবং সেটা আমার জন্য অনেক 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 কঠিন হবে। কিন্তু আমি এটা বলছি না যে আমি পর্দা ছেড়ে দিয়েছি। আমার মাথায় হিজাব, স্কার্ফ এটা সব সময় থাকে অফ ক্যামেরায়। যখন যেই চরিত্রের খাতিরে আমাকে যেই পোশাক পরিধান করতে হবে আমি সেটাই করব। এবং দেখেন, ক্ষমা করার মালিক আল্লাহ, আমি তার কাছেই না হয় চেয়ে নিলাম। এবং আপনারা মানুষ, আপনারাও নিশ্চয়ই ক্ষমাশীল। আল্লাহ নিজে যেখানে ক্ষমা করে দেন সেখানে আমরা তো মানুষ। আমি অনেককে ক্ষমা করে দিয়েছি আমার জীবনে, আশা করছি আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। ওকে আপু, শেষটা। অসাধারণ হয়েছে আপনার প্রতিটা ভিডিও, আমার অনেক ভালো লাগে, সবসময় দেখি। ভালোবাসা রইল। সুফিয়ান খান, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা ভালো কিছু পাইলাম। যাক, একটা ভালো কমেন্ট এসেছে। জীবনটা আসলে অনেক কঠিন। এই কঠিন জীবনে, এই স্রোতের মধ্যে, এত মিথ্যের মাঝে সত্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, দোয়া করবেন। এবং ভালো কাজ যেন করতে পারি, মানসিকভাবে যেন শক্ত থাকতে পারি। এবং আমি সামনের দিনে যেতে চাই, পেছনে হাঁটতে চাই না, কারণ পেছনে হাঁটলে আমি পেছনে পড়ে যাব। আমি সামনের দিকে যেতে চাই। এবং ধন্যবাদ আপনার অসম্ভব সুন্দর ভালো লাগার একটা কমেন্টসের জন্য। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সত্যটা জেনে বুঝে বিবেচনা করে আপনারা সবাই কমেন্টস করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনি অনেক কমেন্টের আসলে সঠিক উত্তর দিয়েছে এবং অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। আবারও নিশ্চয়ই অনেক আড্ডা হবে। আজ শো করে কেমন লাগলো? খুবই ভালো, এবং পুরো ইউনিটকে আমি ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা আয়োজন করেছে। যদিও আমি সরি, আমার একটু লেট হয়েছে আসতে। মোটেও না। মানে লেট আজকে না, মানে আরো আগে প্ল্যানিং ছিল শোটার। সো আমি মেন্টালি আসলে কথা বলার পর্যায়ে ছিলাম না, আমাকে তো কথাগুলো বলতে হবে। দ্যাটস ওয়াই লেট হয়ে গেল, বাট এসে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের কাছে একটাই আকুল আবেদন, সত্য জানুন, সত্য প্রচার করুন। হাজারটা মিথ্যের কাছে একটা সত্য বিশ্বাস করেন, ওই মিথ্যেগুলোকে ভ্যানিশ করে দিতে পারবে। সমসাময়িক সেটা আমাকে মানসিক কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আপনাদের ধিক্কার পাচ্ছি, চিৎকার করছি, কাঁদছি, আত্মহত্যার মতো মানে একটা বড় ধরনের অ্যাটেমেও চলে গিয়েছি। কারণ কি জানেন? কারণ সারা জীবন আপনাদের ভালোবাসা পেয়েছি। মানুষ ভুল করে, আমরা কেউ ফেরেশতা না, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না। প্রত্যেকের জীবনে ভুল আছে। হয়তো আমার জীবনের ভুলটা আপনারা একটু স্পষ্ট করে বেশি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা আমি হয়তো কিছু একটা, আমি কিছু না, আমার নিজের কাছে কিছু না, হয়তো কিছু একটা।
যদি কারোর সঙ্গে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, কারণ আমরা মানে জীবনটা অনেক ছোট। আমি আমার ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার পরিবার, আমার কাজ নিয়ে ভালো থাকতে চাই। মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, একটু দৃষ্টিভঙ্গিটা পজিটিভ করবেন। থ্যাংক ইউ আপু, আজ আসার জন্য। অনেক বিষয় নিয়ে কথা বললাম, খুব ভালো লাগলো। আমারও অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকে দ্য টক শো। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য টক শো এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।